সন্তান যে ঠাকুরের কত বড় একটা আশীর্বাদ, এবার সেটাই পায়ে পায়ে অনির্বাণকে বুঝিয়ে দেওয়ার জন্য সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছে কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল অনির্বাণ এবং রায়ের এই দূরত্বটাকে কাজে লাগিয়ে দিয়াকে দিয়ে অনির্বাণের জন্য খাবার পাঠিয়ে দিয়াকে দিয়ে বলাতে শুরু করে দেয় যে আঙ্কেল তুমি প্লিজ এই খাবারটা খেয়ে নাও, আমি নিজে হাতে তোমার জন্য খাবারটা বেরিয়ে নিচ্ছি, তুমি প্লিজ খেয়ে নাও, তুমি আমাকে এরকম করে ফিরিয়ে দিও না। তখন অনির্বাণ বলতে থাকে যে দেখো দিয়া, তুমি প্লিজ কোনো কিছু মনে করো না, কিন্তু তার সত্ত্বেও আমার কেন জানি এখন ইচ্ছে করছে না। তখন এই কথা বলা মাত্র কোয়েল ঢুকে পড়ে অনির্বাণের রুমে আর বলতে থাকে যে অনির্বাণ তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু তার সত্ত্বেও নিষ্পাপ শিশু তো কোনো দোষ নেই বলো তো, ও তো নিজের হাতে তোমার জন্য খাবারটা বেড়ে এনেছে, ওর মনটা এরকম করে কেন তুমি কষ্টতে ভরিয়ে দিচ্ছ বলো তো, ও নিজের হাতে তোমার জন্য খাবারটা যখন বেড়ে এনেছে তাহলে প্লিজ খেয়ে নাও না। তখন এক পর্যায়ে দিয়া মায়ের শিখানো অনুযায়ী যখন অনির্বাণকে নিজের হাতে খাওয়াতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ দিয়াকে দেখে চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে যে সত্যকার অর্থেই তোমার মতন একটা মেয়ে যাতে ঘরে ঘরে হয়, জানো তো দিয়া, তোমাকে আমি দেখে যত দেখি ততই আমি অবাক হই। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে সন্তান যে ঠাকুরের কত বড় আশীর্বাদ, এটা যার ঘরে আছে কিন্তু সেই বোঝে, আর যারা নিঃসন্তান তারা আসলে এটার কষ্টটা যে কতটা ভুগছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তখন কোয়েলকে অনির্বাণ বলতে থাকে যে সত্যকার অর্থে তুমি অনেক লাকি কোয়েল, জানো তো, যেখানে কিনা তুমি একটা ফুটফুটে সন্তানের মা হতে পেরেছো। আসলে ঠাকুরের তোমার উপরে যথেষ্ট পরিমাণে আশীর্বাদ রয়েছে, নয়তো বা এরকম সুখ তোমার উপরে দিয়েছে আর এরকম সুখ আমি আসলে কোনোদিনও লাভ করতে পারবো না। আর সেই আশাটা করাটাও আসলে আমার সবথেকে বড় ভুলই ছিল। ওদিকে আড়ালে দাঁড়িয়ে অনির্বাণের মনের এই আফসোসটা শুনে রাই আড়ালে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে সত্যকার অর্থে আজকে আমি এতটাই তোমার থেকে দূরে সরে গেলাম যে যার ফলে কিনা তুমি তোমার এই দুঃখটাকে প্রকাশ করার জন্য নিজের এক্স ওয়াইফকে বেছে নিয়েছো অনির্বাণ, তাই তো। না, আমি আর কোনো কিছুতে ইন্টারফেয়ার করবো না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমি তোমার আশায় জল ঢেলে দিয়েছি, এখন এই একমাত্র ভরসা তোমার কোয়েল, তাই তো। তুমি যখন তোমার ভরসার যোগ্য কোয়েলকে মনে করে নিয়েছো তাহলে বরঞ্চ তুমি কোয়েলকে নিয়ে থাকো, আমি আর এর মাঝখানে ঢুকবো না। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতের কাছে কেঁদে কেঁদে রাই যখন বলতে থাকে যে স্রোত, আমার সব কিছু শেষ হয়ে গেছে, একটা রিপোর্টে গোটা জীবনটাকে উলটপালট করলে রেখে দিয়েছে, তছনছ হয়ে গিয়েছে আমার গোটা সংসারটা। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদিভাই কী হয়েছে বলবি তো। তখন রাই যখন স্রোতকে গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই আমি মোটেও এই জিনিসটা বিশ্বাস করি না, কারণ সেরকম যদি কোনো কিছু আদৌ হয়ে থাকতো তাহলে অবশ্যই ডাক্তারবাবু আমাকে সেই জিনিসটা জানানোর প্রয়োজন বলে মনে করতো, আর সেরকম কোনো কথা তো সার্থক স্যারকেও ডাক্তারবাবুরা বলেনি, তাহলে নিশ্চয়ই সেরকম কোনো ঘটনা ঘটেনি। তাই আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে যে রিপোর্টটা আসলে তোর হাতে এসেছে সেই রিপোর্টটা হয়তো বা অন্য কারো বাড়িটা কোনো রকম কোনোভাবে কেউ ইচ্ছাকৃতভাবে তোকে ভুল প্রমাণ করার জন্য করিয়েছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে গেছে দিদিভাই সেই গোটা রিপোর্টটা তুই ধরে আমার হাতে দে, আমি সেই রিপোর্টটা আঙ্কেলের কাছে গিয়ে একবার দেখাই, তারপরে যদি আঙ্কেলও সেই একই কথা বলে তাহলে না আমরা এই বিষয়টাকে নিয়ে একটু ভালোভাবে যাচাই বাছাই করার চেষ্টা করবো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ বরঞ্চ তুই সেটাই কর, কারণ যে করেই হোক না কারণ আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে অনির্বাণকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য হয়তো বা এই কাজটা করছে, কারণ আমাকে এরকম কোনো রকম কোনো কথা আদৌ ডাক্তারবাবু বলেছে কিনা আমার তো সেরকমটা মনে নেই। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।